নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া হক। বরাবরের মতো আমাদের স্টুডিওতে আছেন দুজন বন্ধু এবং খুবই চমৎকার বন্ধু। তার আগে আপনাদেরকে বলে নিই আমাদের আজকের টপিকটা কি। আজকের টপিকটা আমার সাথে অনেক 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 বেশি যায়, কারণ আজকের টপিক হচ্ছে রঙিন থাকি সর্বদা। আমার মানে কি বলবো, মনের সবসময় রং লেগে থাকে, সবসময় আমি রঙিন থাকি, সব কিছুতে রঙিন থাকার চেষ্টা করি যা আমাকে সুস্থ রাখে। রঙিন থাকলে আসলে মানুষ অনেক সুস্থ থাকে সব দিক থেকে, চিন্তা ভাবনাও অনেক সুন্দর থাকে রঙিন থাকলে। আমি পরিচয় করে দিচ্ছি কোন দুজন বন্ধু আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন। তার আগে বলে নিই, আপনারা যারা আজকের এই সুন্দর টপিক নিয়ে আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমাদের সাথে আছেন নাজিয়া খানম কণা, সংবাদ উপস্থাপক চ্যানেল 24, এবং তার পাশেই আছেন মরিয়ম হোসেন নুপুর, রিসার্চ অফিসার, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। আর নেক্সাস টেলিভিশনের সকল দর্শক আসলে শুভ অপরাহ্ন বা সন্ধ্যা বলতে পারি, পরে সন্ধ্যা হয়ে যাবে। খুব ভালো লাগছে এই রঙিন একটা মুহূর্ত। রঙিন মুহূর্ত, আমরা সবসময় রঙিন। আপু, আপনি বলেন কেমন আছেন আর কেমন লাগছে এখানে এসে? ভালো আছি আলহামদুলিল্লাহ, আর খুব ভালো লাগছে এই সময়। আসলে সূর্য ডোবার যে আলোটা, ওটাকে কোণে দেখা আলো বলে, তো এই আলোটাতে সুন্দর রঙিন একটা আলো। তো এরকম একটা টপিক নিয়ে এরকম একটা সময় কথা বলতে পারছি, ভালো লাগছে। বাহ, চমৎকার। আমরা অবশ্যই টপিক নিয়ে অনেক আড্ডা দিব। তার আগে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আপনি তো জবে আছেন তাই না? সো কতদিন ধরে আপনি এই লাইফে মানে জব লাইফে আছেন? আমার হচ্ছে প্রায় 8 বছর হচ্ছে চাকরির, কিন্তু আমার শুরুটা হয়েছিল রিসার্চ দিয়ে, মাঝে আমি আবার টিচিংয়ে ছিলাম, তারপর আমি আবার কুকিংয়ে গিয়েছিলাম। ফাইনালি আসলে আমার পড়ালেখা যে টপিকে, আমি পড়ালেখা করেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেখান থেকে মনে হলো যে না, সাবজেক্টটাকে ধরে রাখা দরকার, আবার রিসার্চে ব্যাক করেছি। আসলে রিসার্চটা এনজয় করি, এই কারণেই আবার রিসার্চ অর্গানাইজেশনে জয়েন করা। আর মাঝে রান্নার কথা যেটা বললাম, সেটা হচ্ছে সেরা রাঁধুনি 1427-এর দ্বিতীয় রানার আপ ছিলাম। রান্নাটা আমার প্যাশন। কি বলবো, আমার মন খারাপ থাকলে রান্না করলে মন ভালো হয়ে যায়। নতুন রান্না ট্রাই করা, বা আমি ফুডি, খেতে খুব ভালোবাসি, তো ওই সব দিক থেকে আসলে সেরা রাঁধুনিতে যাওয়া আর প্রাইজটা পাওয়া, সো ওটাও একটা। সেরা রাঁধুনি কি ফার্স্ট প্রাইজ পেয়েছেন? না, 1427-এর দ্বিতীয় রানার আপ ছিলাম আমি। ও, দ্বিতীয় রানার আপ, বাহ চমৎকার। আপনি নিজে কোনো এক্সপেরিমেন্ট করে, মানে একদম একদম পুরোপুরি নতুন রেসিপি কখনো করেছেন? এই কালকেই করেছিলাম। কালকে আমার বাসায় আমার বন্ধুরা এসেছিল, তো ওদের আবদার ছিল যে তুমি একদম নতুন কিছু আইটেম আমাদেরকে খাওয়াবে, তো 2-3টা নতুন কালকে করা হয়েছে এক্সপেরিমেন্টাল। বাহ, খুব সুন্দর। মানে এইসব করার সময় তো অবভিয়াসলি কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থাকে, তাই না? যে হ্যাঁ, আমি এটার সাথে এটা দিলে এই খাবারটা খেতে এরকম হবে। যদিও আমার এক্সপিরিয়েন্স অনেক কম রান্না বান্না দেখে, শখ করে যদি কাউকে রান্না করতে দেখি তখন হয়তো ওই রেসিপিটা দেখে দেখে আমি করি। সো আই এম শিওর আপনার কোনো রান্নার ভিডিও পেলে আমি তাও করব, ট্রাই করব, দেখি দেখা যায়। আর কি কিছু করা হচ্ছে এখন জবের পাশাপাশি? জবের পাশাপাশি আসলে আমি যেহেতু রিসার্চে আছি, আমার এই রান্না রিলেটেড কিছু রিসার্চ করতে আমার ভালো লাগে। কিছু কনসালটেন্সি আমি করি, সেটা আসলে অনেকেই জানেন না, যারা কালিনারি ইন্ডাস্ট্রিতে আছেন তারা অনেকে জানেন। যেহেতু আমি পড়তে ভালোবাসি, তো দেখা যায় যে সবাই আমাকে ওই রকম কাজে, মানে স্ক্রিনে রান্নার চাইতে পেছনের দিকের যে রিসার্চের কাজটা, সেই কাজটা করতে ভালো লাগে, ওই কাজটা করা হয়। যেটা হচ্ছে আমার জবের, দেখা যায় যে অফিসেও সারাদিন পড়তেই হচ্ছে, তো ওই পড়ার ফাঁকে নিজের এই কাজটাও, পড়ালেখা অনেক পড়তে হয়। হ্যাঁ, রিসার্চ করতে গেলে তো আসলে একটু পড়ালেখা করতে হয়। একদম। থ্যাংক ইউ সো মাচ আপু। কণাপুর কাছে যাই। সংবাদ উপস্থাপক কণা, হ্যাঁ, আর অথবা অন্য কোনো পরিচয় কি আছে কিনা? মানে অ্যাকচুয়ালি আমরা তো অনেক কাজ করে থাকি এখন, সেটাই আসলে সবাই এত মাল্টিটাস্কার হয়ে গেছে, যার কারণে একটা প্রফেশনে এখনো আমার মনে হয় খুব কম মানুষই আছে। আমি হচ্ছে, আমার শুরুটা বলি, আমি হচ্ছে জার্নালিস্ট হিসেবে আমার ক্যারিয়ার স্টার্ট করেছি। তখন জার্নালিজম এবং নিউজ প্রেজেন্টেশন দুটো পাশাপাশি করতাম। এরপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমার প্যাশনের জায়গাটা নিউজ প্রেজেন্টেশন, এইটাকে ঠিক রেখে আমি একটু আমার যেই কমিউনিকেশন স্কিল আছে, আমার যেই চিন্তাভাবনা আছে, সেটা আমি অন্য একটা ইন্ডাস্ট্রিতে আমি কতটা ভালো করতে পারি সেই চ্যালেঞ্জটা নিলাম, এবং আমি ব্যাংকে জয়েন করলাম। তো আমি একটা ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনে ইনচার্জ হিসেবে আছি।
সেটি দেখছি, সেই কাজটাও একটা নতুন জায়গা, নতুনত্ব আছে সেখানে, পাশাপাশি আমি নিউজ প্রেজেন্টেশন করছি। বাহ, চমৎকার। মানে সময়টা কিভাবে ম্যানেজ করেন? সময়টা ব্যালেন্স করা, ব্যাংকের জব যেটা আমরা সবাই জানি যে খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে, একদম 10টা 6টা অফিস, 6টাতেও বের হওয়া যায় না বেশিরভাগ সময়। কিন্তু আমি ওয়ার্কিং ডেগুলোতে সাধারণত হচ্ছে রাতের বেলা নিউজ পড়ি, আর যেটা যে 2টা উইকেন্ড পাই সে 2টা উইকেন্ডে আমি দিনের বেলা নিউজ পড়ার চেষ্টা করি। তার মানে কোনো ছুটি নেই, সহজে। তবে আমি কাজটা এনজয় করি। আমি না কাজটাকে কখনোই কাজ মনে হয় না আমার কাছে। আমি কাজটা যখন করি আমি খুব এনজয় করি। আমার 2টা কাজে, আমি ব্যাংকে যখন কাজ করছি তখন আমি বেশ এনজয় করি, আমি যখন ড্রাইভিং করছি তখনও আমি গান শুনতে শুনতে ড্রাইভ করি, তো আমার কাছে ওটাও আমার মি টাইম মনে হয়। আর নিউজ পড়া যেহেতু আমার প্যাশন, ওটা তো আমি যে কোনো সময় যে কোনো কিছু রিল্যাক্স অবস্থায় আমি ওটা করতে পারবো। আর এর পাশাপাশি আমি আরেকটা কাজ করছি, একটু পড়াশোনা করছি। আমি এমবিএটা করছি আবার নতুন করে। আচ্ছা। তো আরেকটা এমবিএ করছি, আগে মাস্টার্স করা ছিল, এখন কাজের প্রয়োজনে একটু পড়াশোনা চিন্তা করলাম যে আর একটু জানা দরকার, তো পাশাপাশি এমবিএ করছি, সেটাও চলছে। বাহ। আর মেয়েদের আমরা যেটা মনে হয় বলা হয় না, যে আমি যেহেতু একজন মা, একজন গৃহিণী, সংসারটা আমাকে দেখতে হয়, তো সেটা আমার কাছে অনেক বড় একটা কাজ। এই কাজগুলোর চেয়ে বেশি রেসপন্সিবিলিটি কিন্তু ওখানে আমাকে। আমি শুনছিলাম কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, আপু কি রান্না হবে, রাতে কি খাবে। এই কাজটা অনেক বড় কাজ, যে আজকে সকালে উঠে চিন্তা করা যে আজকে কি রান্না হবে, দুপুরে কি হবে, রাতে কি হবে, তাই না? এটা মেয়েদের জন্য কে কোনটা খাবে, এটা বাচ্চা খাবে, এটা হাজবেন্ড খাবে, বাসার কে কি খাবে, ওটা মাথায় রাখা। এক্স্যাক্টলি। তার মধ্যেও আমরা একটু নিজেদের চিন্তা ভাবনা থেকে একটু রং মিশিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু, তাই না? যেমন আপনি তো একজন রন্ধনশিল্পী, আপনার প্রফেশন তো একটা আলাদা আছেই। আমি রন্ধনশিল্পী বলতে বেশি কমফোর্ট ফিল করছি, কারণ আপনি বললেন না এক্সপেরিমেন্ট করেন, কালকেও করেছেন, আমার খুব ভালো লাগছে শুনে। সো আপনার কি এই ধরনের কোনো কষ্ট হয় যখন ডিসাইড করতে হয় যে আজকে কি রান্না হবে, গতকাল এটা হয়েছিল, আজকে বাসায় কি রান্না হবে? এটা মাঝে মাঝে তো একটু পেইন লাগে, কারণ হচ্ছে অফিসের কাজ থাকে, দেখা যায় রান্নার অনেক সময় শুটিং থাকে, তো সবকিছু মিলে যখন আবার এটা চিন্তা, আমার 2টো বেবি, আমি তো কোনো টিচার রাখি নাই, সো আমার বড় মেয়েটাকে আমার পড়াতে হয়, সো সবকিছু মিলে মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে বলি যে আজকে কি মেনু হবে সেটা তুমি ঠিক করবা সকালবেলা, আমি আজকে পারবো না। তো সে খুব হেল্পফুল এই ব্যাপারটাতে, সে হেল্প করে আমাকে। তো দেখা যায় অনেক সময় এটা কিন্তু একটা বড় পেইন, তো ডিউটিটা দেখা যায় যে ভাগ হয়ে যায়। সবচেয়ে বড় পেইন। হ্যাঁ, আসলে সকালবেলা উঠেই আপনাকে চিন্তা করতে হবে যে আজকে সারা দিনের মেনু প্ল্যানটা কি হবে। হ্যাঁ, এটা নেওয়াটা খুব একটা কনফিউজিং, কি করব, কোনটা করব, আজকে কি করব, এই ডিসিশনে আমি প্রায় সময় পৌঁছতে পারি না, এবং হচ্ছে আরেকজনের সাহায্য আমার লাগে যে আজকে কি রান্না হবে। আসলে ওই যে রংটা কিন্তু দুদিক থেকে মেশালে একটু ভালো বেশি হয়। যেমন আমি নিজেও, আমার যখন হেল্পিং হ্যান্ড এসে যখন নক যখন করে, তখন আমি বুঝি যে কেন নক করেছে, আল্লাহ কি করব। তখন আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি যে কি রান্না হবে, ওই যে সে একটু বলে যে আপনি যা বলেন তাই রান্না হবে। আমি বলি না, আপনি বলেন। তবে দুজনে মিলে যখন এটাকে রঙিন করে তুলি, তখন কিন্তু আসলে সবকিছু সুন্দর হয়। রং নিয়ে যেহেতু কথা আসছে, এই যে একদম রঙিন থাকি সর্বদা, আমি বলি, আমি যেটা বলছিলাম, রঙিন থাকতে খুব পছন্দ করি। এখনো আমার মনে হয় আমি 16 বছরে আছি। হ্যাঁ, আসলে আমার মনে হয় যে হ্যাঁ, আমার মন মানসিকতা একদম সবকিছু, আমি 16 বছরে আছি, এই জন্য আমি সব বয়সীদের সাথে খুব ভালো মিশতে পারি। আমি রঙিন নিজেকে রাখি, অন্যকেও রাখার চেষ্টা করি। তো আপনার কাছ থেকে আগে একটু জেনে নিই, নারীরা যখন কথা বলে তখন আগে চলে আসে কিন্তু কি কালার ড্রেস ভালো লাগে, হ্যাঁ, বা কি কালার শু ভালো লাগে, বা কি কালার লিপস্টিকটা ভালো লাগে। হ্যাঁ, আমি একটু আপনারটা শুনি, বলেন। আমার আসলে পছন্দের রং যদি বলি সাদা, সাদা পরতে খুব ভালো লাগে, কিন্তু অন্য রং যে পরা হয় না তা না, তারপরেও মনে হয় যে সাদা কিছু দেখলেই আগে পছন্দ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, খুব টানে। আর পছন্দের লিপস্টিক, আসলে লিপস্টিক আমার খুব কম দেয়া হয়, দিলেও দেখা যায় একটু, আজকে যে রংটা দিয়েছি এটাই আমার গো টু লিপস্টিক বলা যায়। আমার সাথে মিল আছে, আসলে অনেক দিকে মিল আছে। আর শু যদি বলি, একটা সময় ছিল যে যেই রঙের কাপড় পরছি সেই রঙের শু, সেটা হচ্ছে ইউনিভার্সিটি ডেজ বা কলেজে থেকে স্যারের বাসায় পড়তে গেলাম তখন। কিন্তু এখন যেহেতু অনেক ফিল্ড ওয়ার্ক থাকে, ল্যাবে কাজ থাকে,
তো ওইগুলো আর মাথায় থাকে না, মনে হয় যে কোন জুতাটাতে আমার আরাম লাগবে, বের হতে পারলেই হলো। আরাম কোনটাতে, আমি সারাদিনের আরাম কোনটাতে পাবো। তো জুতাতে এখন আর ওরকম কোনো প্রেফারেন্স আমার নাই। একদম আর ওই যে বললাম যে আমার একটা ছোট বাচ্চাও আছে, ওর 2 বছর এখন, ছোটটা 2 বছর। তো দেখা যায় ওকে কোলে নেওয়ার জন্য আমাকে হয় স্নিকার পরতে হবে অথবা কমফি কোনো শু পরতে হবে। সো জুতার রং নিয়ে এখন আমি চিন্তাই করি না। একদম এরকম, এইভাবে আমি ইউনিভার্সিটি থাকতে চিন্তা করতাম যে আজকে এই ড্রেসটার সাথে আমি এরকম একটা এই কালারের একটা জুতা পরবো, মানে নাগরা হতে পারে, স্নিকার্স হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, কিন্তু মিলতে হবে। কালার ম্যাচিংটা খুব জরুরি, একদম খুব তখন জরুরি। তো কানের একদম দুলটাও কালার ম্যাচ হতে হবে, ব্যাগ ম্যাচ হতে হবে। এখন এগুলো আরে ভাই এত সময় নাই, আমি কোনোভাবে ফোনটা নিয়ে ব্যাগটা নিয়ে কোনো রকম দৌড়ে বের হওয়া। ওই যে বললেন না কমফোর্টেবল মানে শু বা জুতো যাই হোক একটা পরে বের হয়ে যায়। এখন আমার গো টু হচ্ছে স্লাইডার। তবে এখন ফ্যাশনের একটা বড় জায়গায় কিন্তু কমফোর্ট লেভেলটাকে মানুষ গুরুত্ব দেয়, যে আমি কি ক্যারি করতে পারছি আর কি পরে আমি খুব আরামদায়ক ফিল করছি। আরাম যেমন আপনাদের দুজনের শাড়ির কালার দেখে আমার চোখে খুব আরাম লাগছে আজকে, মানে এইটা একটা মেন ফ্যাক্ট কিন্তু আরাম। এই যে বলছেন না কমফোর্টের বিষয়টা, হ্যাঁ বলেন। রঙের কথা বলছিল, সাদা সবসময় প্রিয় ছিল, এখনো আছে, তবে মনে হয় বয়স বাড়ার সাথে সাথে রঙিনের প্রতি একটু আগ্রহটা বাড়ছে। এটা আমার কাছে এটা মনে হয় নিজেকে কালারফুল রাখার একটা প্রবণতা। তো এখন আমার কালারফুল জিনিস খুব ভালো লাগে। সাদা পছন্দ, এখনো পরি, বাট কালারফুল জিনিসগুলো খুব ভালো লাগে। আর এটার বাইরে যেটা হচ্ছে যে নুড কালার লিপস্টিক সবসময় ভালো লাগে, কারণ হচ্ছে আমাকে সব কালার আমি খুব কনফিডেন্ট ফিল করি না, এবং আমি সেই জিনিসটা সবসময় পড়তে চাই যেটা আমি কনফিডেন্ট ফিল করি। তো আমাকে পোশাক এক ধরনের কনফিডেন্স দেয়, কালার এক ধরনের কনফিডেন্স দেয়। আমার কাছে মনে হয় যেটা পরে আমাকে আয়নার সামনে ভালো লাগছে, সেটা যেমনই হোক আমি ওটাই পরবো। এমন কিছু আমাকে যদি দেওয়া হয় খুব ভালো, অনেকের পছন্দ হচ্ছে কিন্তু আমি কনফিডেন্ট না, আমি সবসময় এটা অ্যাভয়েড করি। কারণ আমার কাছে মনে হয় কি পোশাকে আমাদের রুচি, ব্যক্তিত্ব, আমি একটা জায়গায় যখন নিজেকে উপস্থাপন করব, আমার কনফিডেন্স সবকিছু আসলে পোশাকের মধ্যে দিয়ে অনেকটুকু ডিপেন্ড করে কিন্তু, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। তার উপর এই যে আমরা রঙের কথা বলছি, পোশাকের রং সিলেক্ট করারও একটা ব্যাপার থাকে। যেমন আপনি ধরেন একদম কটকটে গরমের মধ্যে খুব কটকটে কালারটা করতে পারেন না, ওটা পরলে আপনার নিজেকে যেমন দেখতে ভালো লাগবে না, আরেকজনের চোখে কষ্ট লাগবে। বৃষ্টির মধ্যে আমরা কি করি, একটু সাদা, শুভ্র, আকাশি ব্লু, একটু এই কালারগুলো প্রেফার করি। তখন যদি একটা কটকটে লাল শাড়ি বৃষ্টিতে পরলে হয়তো অনেক সময় ভালো লাগবে না অবস্থা অনুযায়ী। তো পোশাকের সাথে মনে হয় ওয়েদারের একটা সম্পর্ক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আছে। আপনি যে বলছেন যে কমফোর্টেবল একটা ব্যাপার আসলে ফ্যাশনে চলে এসছে, এটা স্টাইলেরও একটা ব্যাপার আছে, যে আপনার স্টাইল আপনার কাছে ইউনিক, আপনারটা ইউনিক, আমারটা ইউনিক। তো ওই সময়টাতেও আমরা অনেক সময় চিন্তা করি একটু কমফি হওয়া যাক, একটু আমি এদিকে যাব, একটু কমফোর্টেবল কিন্তু স্মার্ট, হ্যাঁ তাই না? সো আমরা রং নিয়ে এত সুন্দর করে খেলতে পারি, মানে বিশেষ করে আমরা নারীরা, তাই না? আপনার কি মনে হয় নারীরা কি রং নিয়ে অনেক খেলে? কারণ অনেক সময় দেখা যায় রঙের ব্যাপারগুলা, যে অনেকগুলা রং, হ্যাঁ, মাঝে মধ্যে আমি দেখেছি অনেক পুরুষ হচ্ছে নীল আর সবুজ এই দুটো কালারে কনফিউজড হয়ে যায়। এরা তো বেশিরভাগই রং চেনেই না আমার কাছে মনে হয়। মবের এতগুলো কালার শুনলে ওরা চিন্তা করে আচ্ছা আমি সবই তো পিঙ্ক, যেমন পিঙ্ক দেখলে আচ্ছা এই পিঙ্ক, ওই পিঙ্ক, সেই পিঙ্ক, আমি তো পিঙ্কই দেখছি, তো বেবি পিঙ্ক আছে না। তাদের কাছে আসলে রঙের বৈচিত্র্য তারা কম বোঝে, তবে রং যে সবাইকে টানে। এবং নারীরা, আপনি যেটা বলছেন যে নারীরা যে রঙিন, এজন্য পুরুষের জীবনে যে কোনো নারীর উপস্থিতি মানেই তার জীবন রঙিন। একদম সত্যি কথা। আমরা আরো আড্ডা দিব, আড্ডা কিন্তু জমে গেছে। একটা বিরতি নিয়ে এক্ষুনি আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা কিন্তু অনেক বেশি জমে গেছে, কারণ আজকের টপিকটা অনেক বেশি সুন্দর। রঙিন থাকি সর্বদা। আমার মতো যারা এরকম রঙিন আছেন তাদের সাথে একটু আড্ডা দিতে চাই। জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা বলছিলাম আসলে কালার নিয়ে, তাই না? যে অনেক সময় দেখা যায় কোনো বাসায় কোনো কিছু আমরা করছি, পর্দা চেঞ্জ করছি, সবসময় চিন্তা করি না এই পর্দার সাথে যদি দেয়ালের রংটা ম্যাচ না হয় তখন দেখতে কেমন লাগবে। সো এত ব্যস্ততার মাঝেও আমরা সবাই কিন্তু সব কিছুই করছি, ঘরেরটাও করছি, তাই না? সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, ঘরটাকে কিরকম কালারে সাজাতে পছন্দ করেন?
আমার জন্য এই অভিজ্ঞতাটা ভেরি রিসেন্টলি আমাকে একটা এক্সপেরিমেন্ট বলবো, ওটার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি যখন আমার নতুন ফ্ল্যাটে উঠলাম, কোশ্চেনটা ভালো কমন পড়েছে এটা। একদম। তো আমি কালারের ক্ষেত্রে সবসময় যে শুভ্রতাটা আমার খুব ভালো লাগে, একটা সোভার লুক থাকবে, একটা কোজি ব্যাপার থাকবে ঘরের মধ্যে। তো কালারের ক্ষেত্রে আমি একটু হোয়াইট, একটু গ্রে কালারকেই বেশি প্রেফার করি। সেক্ষেত্রে আমি কার্টেনগুলোকে একটু কালারফুল রাখার চেষ্টা করি। মানে একটা যে কন্ট্রাস্ট, আমরা কিন্তু শাড়ি পরতে গেলে একটা ব্লাউজ কন্ট্রাস্ট চিন্তা করি, খুবই ভালো লাগে কন্ট্রাস্ট। হ্যাঁ, এখন তো আমি ওই কন্ট্রাস্টটা কিছু কিছু জায়গায় ক্রিয়েট করার চেষ্টা করেছি, একটু ফিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছি। সবকিছু মিলে আমার কাছে মনে হয় কি ঘর হচ্ছে না নিজের, সারা দিন শেষে নিজের শান্তি, কি শান্তি, ওটা নিজের মতো করে হলে আরাম। আমি অনেক বেশি দেখতে ভালোর চেয়েও আমার জন্য কমফোর্টেবল কিনা, আমি সবসময় কমফোর্টকে খুব খুব গুরুত্ব দিই। সেম হিয়ার। সো আমার কাছে কমফোর্টেবল কিনা, আমি মুভ করব, আমি যাব আসবো, বা আমার হাতের কাছে জিনিসপত্রগুলো, আমার কিচেন সবকিছু আমার জন্য কমফোর্ট কিনা, আমি সেটা মাথায় রেখে আমার ঘরের সবকিছু ডেকোরেট করেছি এবং সেটা আমি নিজে করেছি সবকিছু। বাহ, ভালো। এমনই আসলে হওয়া উচিত, তাই না? মানে আমরা এই রুমে যাচ্ছি, এই রুমে আমার এই জিনিসগুলো লাগবে, হয়তো এই জিনিসগুলা খুব বেশি স্টাইলিশ করে আমি করতে পারবো না, কিন্তু একটা থাকে না স্মার্টলি করতে পারবো, তাই না? ওইটা ইম্পর্টেন্ট। মানে অনেক সময় দেখা যায় আমরা অনেক জিনিস দিয়ে সাজাচ্ছি, মিনিমাল যে ব্যাপারটা এটা অনেক বেশি আসলে ট্রেন্ডি, মিনিমালটার মধ্যে, এবং আমি লাইট কালারস এগুলো হচ্ছে এখন খুব ট্রেন্ডে আছে ঘর সাজানো, এবং খুব কারুকাজ, খুব কিছু আমার কাছে এখন, মানে আমি যে লুকটা রেখেছি, যেমন খুব কারুকাজ বা খুব রাজকীয় যে ব্যাপারটা, সেটা এক ধরনের বাসাগুলোতে করে। আমি আবার একটু কোজি লুক রেখেছি, আমি ওটা একটু সহ্য করতে পারি না, ক্লিন করাও খুব ডিফিকাল্ট, আমার সাথে যায় না, আমি হচ্ছে আমার সাথেও যায় না কখনো না, যার কারণে আমি ওই ব্যাপারটা রেখেছি। তো আমার কাছে মনে হয় কি, মানে বাসা যেহেতু খুব আরামের জায়গা হবে, তো সেখানে আমি যেন একটু কমফোর্ট। আর প্রতিটা মেয়ে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে ইন্টেরিয়র ডিজাইনার। হ্যাঁ, আসলে তো মানে যখন থেকে একটু একটু বড় হয় তখন থেকে আমরা দেখছি কি, আমাদের মায়েদেরকে দেখছি ঈদের আগের দিন, ঈদের আগের দিন যেমন আমার মা করতেন কি, রান্না বান্না করছেন, কিভাবে যেন এত কিছু পারতেন, মানে সব কিছু মিলিয়ে রান্না বান্না করতেন, আবার এদিকে পর্দা, নতুন পর্দা দিচ্ছেন, আবার এদিকে কুশন কাভার, এদিকে টেবিল ক্লথ, মানে কি বলবো, আলাদা একটা ব্যাপার ছিল না আগের দিন রাতে, এগুলো এই দায়িত্বগুলো নরমালি মেয়েদের উপর পড়তো সংসারে। এখন আমার মনে হয় ওভাবে কেউ এখন আসলে ঈদের ওই আনন্দটাও নেই। কিন্তু আমি এটা চেষ্টা করি আমার বাসায় রাখতে, কারণ আমার মনে হয় যে মানুষ হচ্ছে ঈদের আনন্দটাকে উপভোগ করে না। তো আমি আমার শাশুড়িকে, আমার মাকে দুজনকেই দেখেছি যে ঈদটাকে স্পেশাল করে রাখা, এবং আমি চেষ্টা করি যে আমার বাচ্চারা যেন সেই আনন্দটা পায়, একটা ফেস্টিভ্যালের একটা ফেস্টিভ মুড যেন বাসার মধ্যে থাকে। তো এই জিনিসটা আমি ধরে রাখার চেষ্টা করি দুটো ঈদেই। এটা ভালো, কারণ ফেস্টিভ্যালের একটা আলাদা রং থাকে, একটা ফেস্টিভ্যালের কিন্তু অনেক কালারফুল। হ্যাঁ, অনেক কালারফুল। যেমন এই কারণে আমার পয়লা বৈশাখ অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে, আমি পছন্দের, ওয়েট করি কখন পয়লা বৈশাখটা। আসলে আমাদের মনে হয় সব বাঙালিরই খুব পছন্দ। একদম ইভেন পয়লা বৈশাখে আমরা যখন খুব চিন্তা করি খুব সুন্দর করে সাজবো, একটু শাড়িটা করে পর, তখনও আমি কমফোর্টটা চিন্তা করেছি। গরম থাকে তখন কমফোর্ট আসলে মাথায় রাখতে হয়, অনেক গরম থাকে। আর লাল সাদার কন্ট্রাস্ট আমার মানে এত পছন্দ, লাল সাদা কন্ট্রাস্ট। আপনি আজকেও লাল পরেছেন, দারুণ লাগছে। মানে আমার এত পছন্দ, দেখলেই মনে হয়, আমার তো আছে, তারপরে মানে শাড়ি অনেকগুলো লাল সাদা, দেখলে মনে হয় আবার এটা কিনে কি যায় আসে। আমার মনে হয় শাড়ি দেখলে অনেকেরই এরকম হয়, একই কম্বিনেশনের অনেক শাড়ি সবারই মনে হচ্ছে এই রংটা আছে, থাক এটার সাথে তো এরকম নাই, তাহলে এটা কিনে ফেলি, এটা তো এরকম শাড়ি, এটা একটা কালেকশনে থাকা দরকার। তো এই ব্যাপারটা আমার মনে হয় সব মেয়েদেরই থাকে। হয় কি, মানে ওই যে ওয়েদার তো আসলে দিনে দিনে আমাদের কি হচ্ছে, ওয়েদারটা আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। এরকম গরম আমি জানি না, মানে আপনাদের মনে আছে আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এইরকম গরম আমরা অতটা দেখিনি। আর ছোটবেলায়ও মানে এত বেশি চিন্তা তো করতাম না কি পড়ছি না পড়ছি, মা আমাদেরকে কালারফুল করে দিচ্ছেন, তাই না? আবার ছোটবেলায় একটা ব্যাপার ছিল, আমি সবসময় পিঙ্ক, স্কাই ব্লু, মানে বেবি পিঙ্ক, স্কাই ব্লু এবং হোয়াইট, এই তিনটার মধ্যে কেন জানি থাকতাম। জীবনেও আমার মা জোর করে আমাকে রেড কালার, ইয়েলো কালার এগুলো কিছু পরাতে পারতেন না। প্রত্যেক ঈদে আমি সাদা কিনবো, আমার মা খুব স্বৈরাচারী, কোনো জিজ্ঞেস করে না, যা পছন্দ ওইটাই পড়তে হবে। না আসলে আমি ছোটবেলার কথায় আমাদের কোনো প্রেফারেন্স ছিল না।
যে যেটা মানে যেটা পছন্দ করতো ওটাই পরতাম, তখন নতুন জামা পেলেই খুশি, আমারও তো কালারের ব্যাপার ছিল হ্যাঁ, না। ওটাও এক ধরনের ওই যে রঙিন থাকি সর্বদা। হ্যাঁ, ছোটবেলা নতুন জামা পেলেই খুব খুশি লাগতো, একদম নতুন জামা পরা, ঈদে নতুন, এখন ঈদের ড্রেস কিনে পরাও হয় না, এমনও হয়েছে। আর তখন ঈদের ড্রেস মানে যে কি লুকিয়ে রাখা, আমার কাজিন না যেন দেখে না ফেলে আমার ড্রেসটা ঈদের আগে, পাশের বাসার বন্ধুরা যেন এসে দেখে না ফেলে, হঠাৎ করে বেল দিল আগে ড্রেস লুকাও, এরকম একটা ব্যাপার। আমি আমারটা উল্টো ছিল, কেন জানি। আমি এটা আরো বলেছি, মানে আমি দেখাতাম ইচ্ছে করে, মানে ডেকে ডেকে দেখাতাম, কারণ ডেকে ডেকে দেখাতাম এই কারণে যতবার দেখাতাম ততবার আমি পড়তাম। দেখো দেখো, এটাই এটাই। সো আমি এই জন্যই বলছি, আমি ছোটবেলা থেকে অনেক রঙিন, কালারফুল। তুমি নতুন ড্রেস পরার একটা আলাদা এখনো কাজ করে আমার। প্রথম যেদিন শাড়িটা পরবো, প্রথম যেদিন একটা নতুন ড্রেস পরি, আলাদাই একটা ব্যাপার কাজ করে আমার নিজের মধ্যে, কনফিডেন্স কাজ করে আলাদা। হ্যাঁ, আমারও মনে হয় এই ব্যাপারটা কাজ করে যে আমি কখনোই একটা নতুন শাড়ি পরে মানে না সেজে একটু চোখে কাজল না দিয়ে বের হই না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটু আসলে কাজল শাড়ি ছাড়া পরা যায় না। হ্যাঁ, এইটা ঠিক। শাড়ির সাথে একটু সাজ লাগে, চোখে একটু কাজল, একটা টিপ, কিছুর একটা তো একটু লাগে। একটা টিপ তো অনেক বেশি সুন্দর, তাই না? মানে একটু একটু সাজগোজ বাদ দিয়ে সুন্দর একটা শাড়ির সাথে, বিশেষ করে সুতির শাড়ির সাথে একটা ছোট্ট টিপ, বিশেষ করে রেড, একদম ছোট ছোট থাকে না, মানে দেখতেই অন্যরকম লাগে, খুব সুন্দর লাগে, খুব শুভ্র লাগে দেখতে, মানে ইনোসেন্ট একটা ফেস চলে আসে। শাড়ির মানে শাড়ি একটা নিজস্ব সৌন্দর্য আছে আমার কাছে মনে হয়, যেটা যে কেউ পরলে মেয়েদেরকে অসাধারণ লাগে। আমি জানি না, আমার এত অবসেসড আমি শাড়ির প্রতি, শাড়ি দেখলে আমার খুব লোভ হয়। কিন্তু তো এখন বেশিরভাগ নিউজে তো শাড়ি পরা হয় না। না, আমি এই জন্য আমার অনেক কমপ্লেইন যে আগেই ভালো ছিল যে শাড়ি পরতো। এখন তো খুব একদম মিনিমাল। এখন হচ্ছে আসলে কি সবাই এত দৌড়ের মধ্যে থাকি আমরা, যে শাড়ি পরা ওটা একটা সময়, সময়ের ব্যাপার, অনেকটুকু সময় চলে যায়, কারণ খুব ভালো। কিন্তু প্রতি আওয়ারে নিউজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যখন হোলি ক্রসে ছিলাম, আমি হোলি ক্রস কলেজে টিচার ছিলাম, তো যখন হোলি ক্রস কলেজে ছিলাম, করা টিচার নাকি সেটা আমার স্টুডেন্টরা বলতে পারবেন। তো তখন আসলে ওই যে 5 মিনিটে শাড়ি কিভাবে পরা যায় ওই অভ্যাসটা তখন হয়ে গেছে। তো ওই সময়টা আমি খুব এনজয় করতাম, প্রতিদিন একটা করে শাড়ি পরা। তো ওই এখন তো মনে হয় না অফিসে যাওয়ার সময়, অফিসে খুব কম পরা হয়, অফিসের প্রোগ্রামগুলো ছাড়া আসলে পরা হয় না। তাছাড়া এখন সালোয়ার কামিজই, অফিসের প্রোগ্রাম হলে তখন নিশ্চয়ই সবাই আচ্ছা ওয়েট করা হয় যে কখন একটা প্রোগ্রাম হবে, শাড়ি পরবো। আমি তো হুটহাট পরে চলে যাই, তখন অফিসে সবাই বলে আজকে কোনো প্রোগ্রাম আছে, ওরা কনফিউজড, আজকে শাড়ি পরেছে এটাই প্রোগ্রাম। হ্যাঁ, একদিন হঠাৎ করে স্পেশাল ডে, হঠাৎ করে একদিন শাড়ি পরলে সবাই তখন ভাবে যে নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম, এবং তার মধ্যে যদি নিজের মনের রংটাও মিক্স হয়ে যায় না, তাহলে অন্যরকম লাগে। জুমে আমাদের বন্ধুরা জয়েন হয়ে গেছেন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। বাহ বাহ, চমৎকার। আজকে রাশিদা আপা, আপনার ব্যাকগ্রাউন্ড, মানে আমি কোনো নেচার দেখতে পাচ্ছি না, কেন? শীত অনেক, অনেক বৃষ্টি। ও আচ্ছা, সবাইকে শুভ সকাল। অনেক বৃষ্টি। হ্যাঁ, আপনার ওখানে তো সকাল। গুড মর্নিং আপা, আর নাজিয়া আপাকেও গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং নাদিয়া। হ্যাঁ হ্যাঁ, রাশিদা আপা, আজকের টপিকটা অনেক সুন্দর না? আপনার মানে কি বলবো, মনের মাধুরী মিশিয়ে বলতে পারেন, খুব রঙিন একটা টপিক, রঙিন থাকি সর্বদা। জি জি জি। আপনাকে আজকে মানে আরো রঙিন লাগছে, কিন্তু ইচ্ছে করেই করেছি আপনাদের সাথে রঙের প্রকাশ করার জন্য, যে কতটা রঙিন হতে পারে মানুষ। বাহ বাহ, আসলে আজকে খুব ভাল লাগছে। সব আমার ছোট লিটল সিস্টাররা আছে, সবাইকে খুবই সুন্দর লাগছে, এবং সবার ড্রেস আপ, স্পেশালি তোমার শাড়িটা তো আমার আজকে মানে অসম্ভব ভালো লাগছে। সো কিউট। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। সো রঙের কথা বলতে গেলে আসলে এই 3টা কালার আমারও বিয়ের আগে আমি কখনো অন্য কালার পরিনি। পিঙ্ক, হোয়াইট, স্কাই এন্ড লাইট ভায়োলেট কালার, যেটাকে হালকা বেগুনি। এই 4টা কালার ছাড়া আমি বিয়ের আগে কখনোই পরিনি, কিন্তু আমার হাজবেন্ড খুব কালারফুল পছন্দ করতেন, তাই বিয়ের পর থেকে আমার কালারফুল পরা হয়। আর যে জি, আর আমাদের যে আসলে বাংলাদেশ বলেন, এখানে বলেন, আমাদের যে পরিবেশ, আর ওই আপুর সাথে আমি একমত, প্রথমে বলে নেই পরে হারিয়ে যাব। কালকে আমি পিকনিকে গিয়েছি, এত বৃষ্টি ছিল, আমি সাথে একটা সিম্পল একটা রেইনকোট সাথে পার্সে নিয়ে নিয়েছি, তারপর আমি শাড়ি পরে গিয়েছি। মানে শাড়ি পরা, এখানে বৃষ্টি হলে একদমই নিষেধ, হাঁটতে চলতে অসুবিধা পার্কে, তারপর আমি শাড়ি পরে গিয়েছি। ওরে বাপরে, বৃষ্টির মধ্যে? হ্যাঁ,
মুষলধারায় বৃষ্টি, মানে রাস্তায় পানি জমে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। আয় হায়। তারপরে আমি ঠিকই শাড়ি পরে গেছি, পার্সে একটা রেইনকোট নিয়ে নিয়েছি, বেশি অসুবিধা হলে পরে জড়িয়ে নিব, আচ্ছা এই আর কি অবস্থা। বাহ। আর রঙের ব্যাপারটা হলো এই যে কালারফুল লাইফ, হ্যাঁ। কালারফুল মানে আমাদের চলার পথে সবকিছুই আসলে একটু হালকা রঙিন হলে ভালো লাগে। এটা মনটা একদম যদি একটু সত্যি স্যাড থাকে, একটু ভালো গান শুনি, নিজে একটু আয়নার সামনে বসে সাজি, একটু সুন্দর কাপড় চোপড় পরে ড্রেস আপ করি, দেখবেন যে মনটা যখন খারাপ থাকে ভালো হয়ে যাবে। একদম সত্যি কথা, আর আমিও এটা মানি এটা। জি। হ্যাঁ। আর আমাদের ঈদের সময় এরকমই ছিল, এবং স্টিল যেটা আপুরা বলল, আসলে আমার একটা জিনিস ভালো লাগছে যে আমাদের সময়, আমি তো আপনাদের অনেক সিনিয়র, সেই থেকে এখনকার আপুদের যে মন মানসিকতা আমাদের সাথে এতটা ম্যাচ করছে যে আমি খুবই অভিভূত হচ্ছে ওনাদের কথায়। আমরাও ঠিক আমাদের সময় ঈদে মায়েরা রান্না করতেন, আমরা সবকিছু গোছাতাম। হ্যাঁ, আর এটা স্টিল আমি এখনো চেষ্টা করি যে আমার ডাইনিং টেবিলে ঈদ আসতে নতুন কোনো একটা ক্রোকারিজও রাখতে, বাহ। হালকার মধ্যেই একটু চেঞ্জ। ওটা ভালো যেই লাগে। আমার ছেলে মেয়ে বলবে, বাহ আম্মু আজকে নতুন, এটা কোত্থেকে নিলে, খুব সুন্দর হয়েছে তো, এই যে কমপ্লিমেন্টটা, এটা খুব ভাল লাগে এবং ঘরের পরিবেশটা চেঞ্জ করে দেয়। এবং আমি পিকনিকে গেলেও বা কোথাও গেলেও আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট, একটু নতুনত্ব রাখতে, একটু সাজেগুজে রাখতে। আমার ঘরে ফার্নিচারও হোয়াইট, আমার কার্টেন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে আমি নিজে খুব কালারফুল, কিন্তু সবকিছু যখন যেখানে যেমন সেখানেই নিজেকে উপস্থাপন করতে বাহ। আমি চেষ্টা করি সুন্দরভাবে। ভালো এই লাগলো আর কি, আপনার, এটাই। মানে আমি জানি আপনার সাথে যতবার কথা বলেছি, আমরা আশেপাশে যারা আছি বা ছিলাম তারা সবাই আপনার রঙে রঙিন হয়ে গিয়েছে এখনো সেম। থ্যাংক ইউ আপা, আরো আড্ডা হবে, নাজিয়া আপার সাথেও কথা হবে, অনেক আপুরাই তো আছেন। আমি একটা বিরতি নিয়ে এক্ষুনি আসছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে জয়েন করে ফেলেছেন, সবাই খুব রঙিন। তাদের কাছ থেকে কিভাবে রঙিন থাকা যায় এটাও শুনে নিব। আপনারা যারা এখনো জয়েন করেননি কিন্তু করতে চান, তাড়াতাড়ি চলে আসুন, পরে জয়েন করলে আসলে সময়ের অভাবে কথা বলা হয় না। সো দেরি করবেন না, তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি আবারও জুমে চলে যাই, নাজিয়া আপা। গুড মর্নিং নাদিয়া। গুড মর্নিং। নাজিয়া আপা কাজ করেন আর আমাদের সাথে কথা বলেন, খুব ভালো লাগে আপনাকে দেখে। এমনিতে আমার অনেক রঙিন লাগে, বলেন তো রহস্যটা কি? ও আজকে আমার সবাই, ফার্স্ট অফ অল গুড মর্নিং। আর স্টুডিওতে সব আপুদেরকে সবাই আমার ফেভারিট কালার পরে এসছে। ইয়েলো মাই ফেভারিট, ব্লু আমার খুব পছন্দের কালার, আর তুমি তো ব্ল্যাক এন্ড হোয়াইট পরেছো, অলমোস্ট একটু রেড আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট ইজ মাই ফেভারিট অল টাইম। তো যেটা নূপুর বলছিল, এই সাদার অনেকগুলো রং ভার্সন কেনে, আমিও ব্ল্যাক এন্ড হোয়াইটের অনেক ভার্সন কিনি। এটা সত্যি তো কথা। হ্যাঁ, এটা ব্ল্যাক আমার খুব ফেভারিট আরেকটা রং আর কি। এটাকে রং বলে না, এটা একটা, হ্যাঁ কেন বলে না আমি জানি না, কিন্তু এটাও তো ব্ল্যাক এবং হোয়াইট এই দুটোকে কিন্তু রং বলা হয় হ্যাঁ না, রং বলা হয় না, রং হিসেবে ধরা হয় না। কেন যে ধরে না এটাই আমি বুঝি না। এটাই আমার খুব অবাক লাগে। কিন্তু আসলে আমি খুব রঙিন মানুষ, মানসিকতা আমার রঙিন মানসিকতার মেইন একটা জিনিস আমি মনে করি, সবসময় এটা বলি আমি, যে মানসিকতার পরিবর্তন, নিউ জেনারেশনের সাথে, নতুনের সাথে চলতে পারাটা, নতুন কিছু শেখা, নিজেকে নতুনের সাথে আপগ্রেড করা, নতুন কিছু কাজে, নতুন কিছু কেউ জানে, আমি সেটা জানি না, সেটাতে খারাপ মনে করার কিছু নাই। সেই ট্রেনিংটাও আমি নেব, আমি নতুন কিছু শিখবো। প্রত্যেক বছর আমার কিছু গোল থাকে যে আমি এইসব নতুন কিছু সফটওয়্যার আমি নিজে সার্টিফিকেশনে আনবো, এগুলো কিছু গোল থাকে। আমি এগুলোকে মনে করি নতুনের সাথে, বা এটা এভাবেই রঙিন থাকা, একদম যেভাবে সত্যি, রঙিন থাকা একদম যায়। সত্যি কথা, এটা কিন্তু আর আসলেই নিজেকে নেক্সাস তো রঙিন রাখে। আছেই আমাকে রঙিন রাখার জন্য, তুমি আছো, সবাই আছে, সবার ইন্সপিরেশন আর কি রঙিন হওয়ার। আর রং তো মানে আমি খুব মিনিমালিস্ট মানুষ, খুব বেশি কিছু নাই, যেটা আমার প্রয়োজন সেটা যদি হয়ে যায় আই এম ফাইন।
এটার যে একদম ব্র্যান্ডেড অনেক কিছু হতে হবে, এটা না হলে হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো লাগে, একটা ভালো গাড়ি চালাতে ভালো লাগে, কিন্তু ইট হ্যাজ টু বি আমার এফোর্ডেবিলিটির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ভালো জায়গায় থাকতে ভালো লাগে, ভালো খাবার খেতে ভালো লাগে, কিন্তু সেটার জন্য আমি এমন কিছু করব না, অনৈতিক কিছু করব না, যেটাতে আমার আমার এটা কিছুদিন আমি ভোগ করব, আলটিমেটলি কিন্তু ওটা থাকবে না আমার জীবনে। একদম সত্যি আলটিমেটলি ওটা কথা, থাকে হাওয়া না, হয়ে আসলে যাবে। একদম থাকে না, হাওয়া হয়ে যায়। তো এই জিনিস মানসিকতাগুলো আমার কাছে মনে হয় আমাদের মধ্যে, আমাদের সবার এই বয়সে সবার মধ্যে চলে আসছে, তবে নতুন জেনারেশনের মধ্যেও আস্তে আস্তে যাবে। দে আর মোর প্র্যাকটিক্যাল দ্যান আস, আই অলওয়েজ সে দ্যাট। বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বলার জন্য। তিন্নি, বাচ্চাকে নিয়ে বসেছেন, ভালো লাগছে দেখতে। শুনতে পাচ্ছি না কেন আপনাকে, আপনি কি হেডফোন পরেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু কাছে এসে মনে হয় বলতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ বলেন, ব্লু কি আপনার পছন্দের রং? অনেক বেশি আপু, ব্লু আর ব্ল্যাক। আরে বাপরে বাপ, আজকে ব্লু পরেছেন তো, মানে একটু একটু সাদা আছে যদিও। হ্যাঁ, ও হ্যাঁ, ওই যে নূপুর আপু খেয়াল করেছে ওই পিছনের পর্দাটাও ব্লু, মানে ওটা একটু পেস্ট ব্লু সম্ভবত, তাই না? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ মানুষের পছন্দ, মানে আকাশের সাথে মিল আছে একটা, মানে আর চোখেরও একটা আরামের ব্যাপার আছে। একদম সত্যি কথা। আর ব্লু এন্ড হোয়াইট একসাথে হলে কিন্তু আরো সুন্দর লাগে। সো আপু বলেন, রঙিন থাকার জন্য কি করেন? মানে থাকে না, নাজি আপু একটা সুন্দর কথা বলেছে, নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হওয়া, নতুন নতুন জিনিস করা, এগুলোও কিন্তু আমাদেরকে রঙিন রাখে অনেক সময়। সো আপনার কথাও একটু শুনতে চাই। আপু আমি নাদিয়া আপুর সাথে টোটালি এগ্রি, কারণ আমি আমার যে বয়স তার থেকে ছোটদের সাথে আমার মিশতে খুব বেশি ভালো লাগে, কারণ ওদের চোখে আমার কাছে মনে হয় যে অনেক রঙিনত্ব থাকে। যেমন যারা এই যে জেন জি যে যারা ছিল, তাদের যে কাজগুলো ছিল, ওদেরকে দেখেই মনে হয় আমি অনেক রঙিন। এই যে রাস্তাগুলোতে ওরা যে মানে যেই আর্টটা করেছে, এগুলো দেখলেও মনে হয় যে ওদের ভিতরে এত রঙিনত্ব, এত কিছু। তো এইগুলো দেখতে দেখতেই আমার ভাল লাগে। আর নিজেকে তো সাজাতে সবসময় ভাল লাগে, আর বাচ্চা আমার ছেলের সাথে আছে, আমি ওর সাথে যখন খেলি, ও যখন অনেক নতুন নতুন কিছু দেখে, ওর দেখাই আমি রঙিন হয়ে যাই। বাহ, তো এইটাই খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দর বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি, আমি আবারও জুমে আসবো। এই যে উনি একটা কথা বলেছেন না, বাচ্চা নতুন নতুন যখন দেখছে, শিখছে, তার চোখ দিয়ে দেখতে আমিও রঙিন হয়ে যাই, তাই না? সো আপনার কাছ থেকেও শুনতে চাই, এরকম এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আপনারও আছে। এরকম এক্সপিরিয়েন্স আমাদের সবারই মোটামুটি আছে, যে ছোটদের চোখে নতুন করে দেখা। তবে আমার নাজিয়া আপার একটা কথা খুব ভালো লাগলো, যে এই যে আমাদের একটা মুক্ত মন, খোলা মন থাকা, এটা থাকলে কি হয়, আপনি মনে যখন যে কোনো রং ঢেলে দিতে পারবেন, রঙিন করে নিতে পারবেন যে কোনো মুহূর্তে। কারণ লাইফ সবসময় কালারফুল থাকে না, আপনাকে সব রকম রং নিজের মধ্যে নেয়ার সেই অ্যাবিলিটিটা থাকতে হয়, মনটাকে সবসময় উন্মুক্ত রাখতে হয়, নেগেটিভিটি পজিটিভিটি এগুলো না রেখে তার মধ্যে। আমি না খুব ওপেননেসটা পছন্দ করি। আমি হয়তো কোনো একটা জিনিসে খুব হয়তো পছন্দ এখন করছি না, কিন্তু পরবর্তীতে আমি যখন দেখি যে না আসলে এই জিনিসটা তো এরকম না, আমার ধারণাটা ভুল, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওই জিনিসটাকে নিতে পারি। এই যে একটা নিতে পারার মতো ব্যাপার, যেটা আমাদের অনেকের মধ্যে নেই, আমরা খুব রেজিস্ট হয়ে থাকি। হ্যাঁ, আবার অনেকে ডিপ্রেশনে চলে যায়, কিংবা নতুনত্ব নিতে পারে না, জেনজিদের কোনো একটা কাজ, কিংবা নতুন বাচ্চাদের কোনো একটা চিন্তা, বা ওদের নতুন একটা ভাবনা। আমি হয়তো এর আগের জেনারেশন, বাট আমি নতুন জেনারেশনের একটা ভাবনার সাথে যখন দেখি যে না, ও তো যেটা বলছে খুব দারুণ কথা বলছে, তো আমি ওটা নিতে পারি। মানে অনেকে আছে না, নিতে পারে না, খুব পুরনো অনেক ধ্যান ধারণা আঁকড়ে রাখে। তো আমার কাছে মনে হয় এই মুক্তমনা ব্যাপারটাও এক ধরনের কালারফুল। আপনার জীবনে আপনি যত বেশি ওপেন থাকবেন, যে কোনো পজিটিভিটি নিতে পারবেন, আমার মনে হয় জীবন অনেক রঙিন হবে। তা তো অবশ্যই, এবং উল্টা প্রেশার পড়বে না, নিজের মাথায় প্রেশার পড়বে না। অনেক সময় দেখবেন আপনি যদি কোনো কিছু নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি নিজেই খুব ডিপ্রেশনসে চলে যাবে, তাই না? এবং খুব প্রেশার পড়ে যে হ্যাঁ, এটা তো আসলে ও এইভাবে কেন করলো, আমার মতো করে করলো না কেন।
আরে বাবা, মানুষ তো এক একজন এক এক রকম। আপনার মতো করে আমার মতো করে নাও করতে পারে, সে তার মতো করে করে একটা সুন্দর জিনিস গড়ে তুলতে পারে, তাই না? সো এই যে নিতে পারার যে ব্যাপারটা আপু বলছিলেন, আসলে এটা আমি এগ্রি করি। আপনার কাছ থেকেও একটু শুনতে চাই, আপনাদের বাচ্চাদের চোখে যখন দেখেন নতুন কিছু তখন কেমন লাগে? বাচ্চাদের চোখে দেখতে বলতে আমার বাসা এখন খুব কালারফুল, কারণ আমার ছেলের জন্য পুরো বাসায় সব কালারফুল টয়েস দিয়ে ভরা একদম, যেহেতু এখন কালার লার্নিং এর সময়, তো আমার বাসাটা এই কারণে খুব কালারফুল থাকে। ওর চোখ দিয়ে আসলে নতুন করে সবকিছু দেখা হচ্ছে, তো রঙিন একটা জগতে আমি আছি। আর যেটা নতুন কিছু শেখা, আমি যদি বলি যে আমি তো কলেজে যেহেতু পড়িয়েছি, ওই বয়সী মেয়েদেরকে পড়ানো, যদিও হোলি ক্রসের ড্রেস সাদা, কিন্তু প্রত্যেকটা মেয়ের চিন্তা ভাবনা এত আগানো আমাদের থেকে। তো আমি অ্যাজ আ টিচার আমি ওদেরকে হয়তো সাবজেক্টিভ অনেক কিছু পড়িয়েছি, কিন্তু ওদের কাছ থেকে শিখেছি অনেক। আমি অবজার্ভ করতে পছন্দ করি, তো আমি দেখতাম যে কোন মেয়েটা কিভাবে বসেছে, কিভাবে ক্লাস করছে। তো এই জিনিসগুলো থেকে, অথবা আমার সাথে এখন অনেকে ফেসবুকে অ্যাড আছে, তো ওরা যখন শেয়ার করে, তো আসলে ওদের কাছ থেকে অনেক কিছু শিখি। আমি খুব অবাক হই যে ওরা এরকমভাবেও চিন্তা করতে পারে। তো জিনিসটা মানে এটা আমার কাছে খুব অবাক লাগে যে আমি এই বয়সে এসে যেই জিনিসটা চিন্তা করতে পারি না, ওর চিন্তাটা অতদূর পর্যন্ত গেছে। তো নতুন জেনারেশন আসলেই খুব স্মার্ট। তো শেখার এই ওপেননেসটা না থাকলে আসলে জীবনে শান্তি থাকে না। আমি যেটা আমার স্টুডেন্টদেরকেও বলতাম, জীবন কখনো নিজের আমি যেরকম প্ল্যান করে রেখেছি ওরকম যে সবসময় যাবে তা তো না। তো তোমার লাইফে যখন যেটা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে লাইফটাকে কালারফুল রাখাটা ইম্পর্টেন্ট। এটা খুব জরুরি। এটা আমি সবসময় বলতাম যে যেমন ওই বয়সী স্টুডেন্টরা তো একটা অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে যায়, অনেকেই চান্স পায় না, তো ডিপ্রেশনের একটা ওদের ব্যাপার থাকে, আবার কলেজে এসে এক্সেস প্রেশার। তো আমি বলতাম যে তুমি হয়তো একটা জায়গায় ফার্স্ট ছিলে, কিন্তু এখন সেটা হচ্ছে না, বাট লাইফটাকে অ্যাকসেপ্ট করা শিখো, তাহলেই তো এই অ্যাকসেপ্টেন্সটা শুধু যে ওই বয়সে দরকার তা না। আমার মনে হয় আমাদের যত বয়স হয় অ্যাকসেপ্টেন্সটা বাড়লে জীবনটা সহজ, আজীবন দরকার, আজীবন দরকার। আপস এন্ড ডাউনস কিন্তু আমাদের হতেই থাকে একদম। এটা ছাড়া আমি মানে সবসময় একটা কথা খুব বিশ্বাস করি যে দুঃখ যত গভীর হয়, হ্যাঁ, সুখ ওই গভীরতার মধ্যে অনেক বেশি সুখ ধরে। যত গর্ত করে, হ্যাঁ, ওখানে সুখ কিন্তু অনেক বেশি ধরে রাখা যায়, একদম এরকম স্ট্রেংথ কিন্তু তত বেশি বাড়ে, তত বেশি ক্যাপাসিটি বাড়ে আপনার যে কোনো বিষয় হ্যান্ডেল করার ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে কি, কালারফুলের কথা যেহেতু বলছি, প্রকৃতিতে যেমন বসন্ত ঋতু আমরা যখন দেখি যে একবারই আসে, হয়তো ঋতুর মধ্যে একটু করে আসে, প্রকৃতির বসন্ত ঋতু ধরে রাখা যায় না, কিন্তু আপনি চাইলে মনের বসন্ত সবসময় ধরে রাখতে পারবেন। তো ওটা খুব জরুরি যে মনে সর্বদা বসন্ত ধরে রাখা, সেই চর্চাটা করা, সেটা খুব জরুরি। এখন শরৎ মাস, শরৎকাল কিন্তু আমরা আকাশ দেখি কিনা আমরা এখন জানি না। আগে শরৎ মানে কিন্তু হচ্ছে আকাশে মেঘের ভেলা। শরতের আকাশ কিন্তু দারুণ, দুর্দান্ত, কিন্তু আমরা আসলে কখনো চোখ মেলে জানালা উকি দিয়ে দেখা হয় না। দেখাটা খুব জরুরি। চাঁদ, হ্যাঁ, মানে চাঁদের আলোটা খুব দেখা যেত, চারিদিকে একটু খালি খালি ছিল, বিল্ডিং কম ছিল, খুব দেখতাম। কিন্তু ইদানিং দেখবেন আস্তে আস্তে ওটাও কমে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, কম দেখা যাচ্ছে। দেখতে হলে এমন করে গিয়ে দেখতে হবে। আমার বাসাটা খুব ওপেন। আমার একটা খুব ড্রিম বলা যায় ছিল যে আমি আমার বিছানাতে শুয়ে চাঁদ দেখব। বাহ, এটা শুনবো ব্রেকের পরে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, ওদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আমাদের আড্ডা অনেক 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 বেশি জমে গেছে অলরেডি। আপনারা শুনতে পেরেছেন যে রঙিন থাকি সর্বদা এই টপিক নিয়ে কে কেমন ভাবছে। সো আপনারা যারা এখনো জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু বলছিলেন আপনি? হ্যাঁ, বলছিলাম যে ওই যে আমার একটা সবসময় চিন্তা করতাম যে রুম থেকে চাঁদ দেখা যাবে। তো এখন আলহামদুলিল্লাহ আমি যে বাসাটায় আছি চারপাশটা খুব ওপেন, আশেপাশে বিল্ডিং আছে কিন্তু সব বিল্ডিং এর উপরে আমার ফ্ল্যাটটা, মানে একদম উপরে। একদম উপরে না, কিন্তু সাততলাতে, তো আশেপাশের কোনো বিল্ডিং সাততলা নাই, এটা একটা ব্লেসিং। এখনো পর্যন্ত রুম থেকে চাঁদ দেখা যাচ্ছে। তো এটা, আর শরতের আকাশ, যেটা আমার ড্রয়িং রুম থেকে খুব সুন্দর আকাশ দেখা যায়, সানসেটটা দেখা যায়, আমার বেডরুম থেকে সানরাইজটা দেখা যায়, খুব ভালো লাগে। মানে মন এমনিতেই রঙিন থাকে। হ্যাঁ, আসলে এগুলো কিন্তু খুব মানে
হেল্প করে। আপনি হ্যাঁ, বাসা আপনার খুব important। বাসাটাকে কিভাবে রেখেছেন, আপনার বাসা থেকে কোন ভিউ আপনি দেখছেন, সকালে উঠেই যদি আমরা একটা সুন্দর ভিউ দেখি তাহলে সারা দিনটাই ভালো যায়, তাই না? মানে রঙিন তো সারা দিনই থাকতে সবারই ইচ্ছে করে, মানে এটা হেলথের জন্য খুব ভালো। আপনি নিজেকে যতটুকু হেলদি রাখবেন তখন বুঝতে হবে হেলদি রাখার আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রঙিন থাকা, তাই না? একদম আমার কাছেও তাই মনে হয়। এবং প্রকৃতির মেজাজের সাথে সাথে আমাদের মেজাজও কিন্তু চেঞ্জ হয়, তাই না? পড়া রোদের মেজাজ খুব খিটখিটে থাকে, বৃষ্টি হলে আবার সেটা একটু ইয়ে হয়, তারপরে দেখা যায় কি সকালবেলাটা মুড খুব ভালো থাকে, তো দুপুরবেলাটা খুব, সো প্রকৃতির সাথে কিন্তু আমাদের মুডের একটা বড় একটা ব্যাপার আছে। আমরাও সেটার সাথে সাথে নিজেদেরকে মানে খুব অ্যালাইন করে নেই। তবে আমার কাছে মনে হয় রঙিন থাকা, ভালো থাকা এটা একটা চয়েস। এটা মানে জীবনের যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেদেরকে রঙিন রাখার চেষ্টা, সেটার একটা চেষ্টা। আপনি যেটা বলেন যে সুস্থ থাকা, একদম, কারণ সুস্থ না থাকলে এই সব কিছুই আপনার কাছে একেবারে ব্যর্থ মনে হবে বা কিছুই আসলে ভালো লাগবে না। তো সুস্থ থাকাটার দিকেও মনে হয় সবার নজর দেওয়াটা খুব বেশি জরুরি। হ্যাঁ, এই যে একটু আগে আপনি বলছিলেন না যে মুক্তমনা, হ্যাঁ, এই ব্যাপারটাও মানুষকে আসলে সুস্থ রাখে। যখন আপনি আপনার মধ্যে সব নেগেটিভিটি নিয়ে ফেলবেন, টক্সিক হয়ে যাবে, নিজেকে টক্সিক করে ফেলবেন, ওই সময় কিন্তু আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। এখন কিন্তু মানসিক সমস্যাটা মানুষের কিন্তু অনেক বেড়েছে আমার কাছে মনে হয়। আমরা নানা ধরনের এনজাইটিতে এখন যে পরিমাণ এই সময়ের মানুষটা ভুগি, আমার মনে হয় না আগে আমরা এতটাই শব্দগুলো আলোচনা শুনতাম, টক্সিসিটি, এনজাইটি, মানে এগুলো এখন এই সময় আমদানি করা কিছু নতুন শব্দ। আমরা তো আমাদের সময়টাতে যখন আমরা ছোট বা টিনেজে ছিলাম, ওই সময় তো কিসের ডিপ্রেশন, হ্যাঁ, মা একটা ভালো খাবার রান্না করেছে ওটা দেখেই খুশি হয়ে যাচ্ছি, মন খারাপ যাচ্ছিল, একটু পারমিশন দিল, আচ্ছা আধা ঘন্টা একটু মাঠে খেলতে পারো, হ্যাঁ, আরে খুশি। ডিপ্রেশন, আরে পড়া থেকে ছুটি পেলেও খুশি, একটু ম্যাকগাইভার দেখতে পারবো না। মন খারাপের কথা বলে তো কিসের মন খারাপ, বয়স হয়েছে মন খারাপ হওয়ার, যাও পড়তে বসো, ব্যাপারটা এরকম ছিল। আচ্ছা, হ্যাঁ, আমার এটা এখনো মনে পড়লে খুবই হাসি আসে। ছোটবেলায় যদি একটু মন খারাপ হতো, তোর কি বয়স হয়েছে? হ্যাঁ, একদম, মানে মন খারাপের তো বয়স হয় নাই। জীবনটা কতটুকু দেখছিস তুই, কিসের মন খারাপ? হ্যাঁ, যা এক্ষুনি যা হাত মুখ ধুয়ে শেষ, হাত মুখ ধুয়ে আসছে, মন খারাপ শেষ। আর মানে আমার ব্যাপারটা ছিল যে যাও এক গ্লাস দুধ খেয়ে আসো, যাও একটু ভাত খেয়ে আসো, তাহলেই মন ভালো হয়ে যাবে। না, এরকম কিন্তু আগে শরীর মন খারাপ হলে বলতে পেট ব্যথা। হ্যাঁ, আচ্ছা, সকল সমস্যা সকল কান্নার একটাই কারণ যে পেট ব্যথা কিনা, শুরুতেই পেট ব্যথা কিনা। হ্যাঁ, আমার হচ্ছে কি ছোটবেলায় যেদিন মানে টিচার আসতো বাসায়, তো আমরা কয়েকজন একসাথে পড়তাম, কাজিন মিলে, যেদিন ফাঁকি দিতে পারতাম একদম, মানে বলতাম যে মাথা ব্যথা করছে, এই করছে, সেই করছে, পড়বো না, ওই সময় দেখাতাম, একটু অভিনয় করতে হতো ছোটবেলায় যে আমি অসুস্থ, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমি অনেক খুশি, ওটা দেখাতে পারতাম না। সো এগুলো যখন মনে পড়ে, আপনাদেরও নিশ্চয় হয়, তখন মনটা আরো রঙিন হয়ে যায় যে আমরা এত কিছু দেখেছি, এত কিছু বুঝেছি, কিন্তু এখন এসে ডিপ্রেশনে ভুগছি। এবং আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি ভালো থাকার। আসলে ভালো থাকাটা বললাম না, একটা চয়েস, চেষ্টা করতে হবে। মানে প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি জীবনে, যখনই একটু বোর ফিল করছি, একটু বোরিং হচ্ছে বা জীবন মনে হচ্ছে যে একটু ঝিমিয়ে যাচ্ছে, আমি চেষ্টা করি যে কোনো না কোনো ধরনের একটা নতুনত্ব নিয়ে আসা, কোনো না কোনো কিছু যেটা আমি ভালো থাকি সেই কাজটার সাথে নিজেকে এঙ্গেজ করা, মানে নিজেকে ভালো রাখার না আসলে চর্চাটা করতে হয় একদম। এবং এক একজনের এই যে চর্চা করার সূত্র, এটা এক এক রকম, আমরা তো সবাই ইউনিক। সো নিজেকে বুঝতে হবে আমার আসলে সূত্র কোনটা। এটা যেদিন আমরা বুঝে যাই না, সেদিন আসলেই ভালো থাকার এই যে শক্তি, হ্যাঁ, ভালো থাকারও একটা শক্তি আছে। আপনি ভালো থাকবেন, আপনার পাশের জন ভালো থাকবে, আপনি খারাপ থাকবেন, আপনার পাশের জন খারাপ থাকবে। এটা ট্রু। মানে আমি ভালো না থাকলে আমি আমার আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবো না। ছোঁয়াচে, মানে আমার যদি আশপাশের মানুষগুলোকে ভালো রাখতে হয়, আমাকে মাস্ট ভালো থাকতে হবে। তো সেটার জন্য আসলে নিজের যত্ন নেওয়া, আপনি দেখেন, এটা কিন্তু সেলফ, আমরা বলি না যে খুব স্বার্থপরতা না। আপনি নিজেকে ভালো রাখা মানে হচ্ছে আশপাশের যে আমার সাথে যে কমিউনিটিটা তাদেরকে ভালো রাখা। আর এরকম যদি স্বার্থপরতা হতো তাহলে ফ্লাইটে কেন এটা বলে আগে অক্সিজেন মাস্ক নিজে পরবেন, তারপরে বাচ্চাকে পড়াবেন? কারণ আপনি যদি আগে না পরে বাচ্চাকে পড়ান, আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে বাচ্চাকে কে করবে, তাই না? ব্যাপারটা আসলে এরকম। এইটা যদি কেউ একবার বুঝে যায় যে সুস্থ থাকুন, সুস্থ রাখুন, ঠিক আগে থাকতে হবে।
হ্যাঁ, আমি একদম, আপনি একটা যে মানুষটা নিজের মন খারাপ সে আরেকজনের মন ভালো করে দিতে পারবে না, উল্টা আরো মন বেশি খারাপ তাকে আরো ডিপ্রেসড করে ফেলবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা লাইফে কি করি, আমি একটা গোল সেট করি, আমি মনে হয় ওই গোলে রিচ করলে আমি মনে হয় খুশি হব, আমি মনে হয় আচ্ছা ওই জিনিসটা পেয়ে গেলে মনে হয় আমি সুখী হব। আসলে সুখ বিষয়টা পাওয়ায় না। আপনি ওই জায়গায় পৌঁছে গিয়ে বললেন আপনি আরে আমি তো পৌঁছেছি, কই সুখ কোথায়? সুখটা হচ্ছে ওই যে জার্নিটা, আপনি যে স্টেশনে উঠলেন একটা ট্রেনে, ওই পথে যে জার্নিটা, ওখানে অনেক প্যাসেঞ্জার আসবে, যাবে, নামবে, উঠবে, ওই সময়টা প্রতিটা মুহূর্তকে এনজয় করাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে জীবনকে রঙিন করে রাখা, জীবনকে আনন্দে রাখা। ডেস্টিনেশন তো আমরা সেট করি, বাট ওটা আসলে আমাদেরকে আনন্দ দেয় না। ওখানে যাওয়ার পর আর কি, ওখানে যাওয়ার পর বিষয়গুলোকে হ্যাঁ ওখান থেকে আনন্দ খুঁজে নিতে হয়। একদম একদম সত্যি কথা। আমি তো হাসতে খুব পছন্দ করি, সো দেখা যায় অনেক মানুষ যখন পরিচিত অনেক মানুষ বা থাকে না যে কোনো একটা জায়গায় পরিচিত অপরিচিত অনেকেই আছে, নতুন পরিচয় হলো, তো আমি সবার সাথেই হাসি। হ্যাঁ, তো একদিন আমাকে জিজ্ঞেস করছিল তো তুমি টায়ার্ড হয়ে যাও না? না হই না, কারণ আমার সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। আমাকে টকেটিভ বলে, বাট আমি যার সাথে খুব কথা বলতে ভালো, আমি যার সাথে বলতেই থাকি, আর যার সাথে আমার ওই যে কেমিস্ট্রিটা মেলে না, আবার সেখানে আমি পারি না, আমি জানি না। হ্যাঁ, আমি কারো কাছে খুবই টকেটিভ, কারো কাছে খুবই মুডি, সো এটা ডিপেন্ড করে আসলে সামনের মানুষটার সাথে আমি কতটা কানেক্ট করতে পারছি। এক্স্যাক্টলি। সো যেটা বলছি সেটা আমি বিশ্বাস করি, নিজেকে ভালো রাখি বলে আমার সাথে যারা আছেন তারা হয়তো ভালো থাকতে পারেন। তো আমি আবারও একটু জুমে চলে যাই। দিলারা আপা। জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। জি, গত সোমবার তোমার সামনেই ছিলাম, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি এসেছিলেন আমাদের স্টুডিওতে, খুব আড্ডা হয়েছে। সো আপনার কাছ থেকে শুনি তো একটু, আপনি কিভাবে নিজেকে রঙিন রাখেন? রঙিন তো অবশ্যই রাখতে হবে, মনটা ভালো হওয়ার জন্য রঙিন রাখতেই হয়। ইদানিং যেটা করছি সেটা হলো আমি আর আমার মেয়ে বাসায় থাকি, তো আমরা দুজন যেখানেই যাই দুজন এক কালার পরি, সবসময় চেষ্টা করি একই কালার পরতে, কালারটা সেম রাখি যেখানেই যাই। তো এটা আমার কাছে খুব মনে হয় মানে মনটাকে ভালো লাগে। যেখানে যাই সবাই বলে যে কি ব্যাপার, দুজনেই তো ম্যাচিং। আমি ইচ্ছা করেই করেছি। না আসলে মানে ওই যে বললাম একটু আগে, ভালো থাকার এবং ভালো রাখার সূত্র আসলে জানতে হয়। সো এটা একবার জেনে গেলে নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপা। নাজিয়া আপা মনে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি খুবই একটা ফানি বলি, তোমাদের ওই যে পড়ার ডিপ্রেশনের কথা মনে হলো না, আর নাজিয়া যে বললো না ওর মা স্বৈরাচারী, আমার মাও কিন্তু খুব স্বৈরাচারী মানুষ ছিল, এখন তো একদম সাধু সন্ন্যাসী হয়ে গেছে। তাহলে মানে নামে মিল আছে, এবং আমি ছোটবেলায় যখনই বলতাম মাথা ব্যথা, হ্যাঁ তাহলে মাথা ব্যথা তো টেলিভিশন দেখা যাবে না, জ্বর আসছে তাহলে টেলিভিশন বন্ধ, তো ওইখানেও কোনো মানে চুরি করার কোনো স্কোপ ছিল না। মাথা মানে ওষুধ খেয়ে এখন শুয়ে থাকবে চোখ বন্ধ করে, এটার মধ্যে কোনো আর মানে কোনো জালিয়াতি নাই, বুঝছো, কোনো যে চোখটা করবো কোনো কিছু করতে, এই স্বৈরাচারী মায়ের মানে একদম আমাদের সময় ওই যে আমরা তো মানে নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছে, আমাদের সন্তানরা কিন্তু এতটা নিয়ম কানুনের মধ্যে বড় হয়নি। না, আমরা ওদের সাথে অনেক ফ্রেন্ডলি, আমাদের বাবা মায়ের সাথে আমাদের একটু গ্যাপ ছিল। কিন্তু স্ট্রিক্ট মাদার, আমি স্ট্রিক্ট মাদার। ও টিচার ছিল যেহেতু বাচ্চার কাছেও টিচিং, মানে বোঝা গেছে উনি টিচার হিসেবে কতটুকু, হ্যাঁ এটা আমরা বুঝে গেছে। এই জন্য বলেনি যে আমার স্টুডেন্টরা বোঝা গেছে। আচ্ছা মিষ্টি আপা। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো তো? হ্যাঁ খুবই ভালো। আপনার পেছনে সোফার কালারটা আমাকে খুব টানছে, সুদিং অনেক বেশি। সো আপনার কাছ থেকে একটু এটা জানতে চাই, রঙিন তো নিজেকে রাখছেন, বাসাকে রঙিন রাখেন কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেনটার জন্য। নিজে যদি রঙিন হওয়া যায় না আপু, আমি মনে করি আমি ইভানগ্রিন, আমি ইউনিভার্সিটির ফ্রেন্ডরা এখনো দেখলে বলে তোমার মনটা চেঞ্জ হয়। নিজের মনটা যদি রঙিন থাকে তাহলে সবকিছু রঙিন, আর দুঃখ কষ্ট গ্লানি থাকবে, সবকিছু ঝেড়ে মেশে মনটাকে রঙিন রাখতে হবে। আমি দুটো লাইন বলবো আপু আজকে একটু বলে। আচ্ছা, আজ রঙে রঙে রঙিন হব, রঙের ছোঁয়ায় ভেসে যাব,
রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণী রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনাই আজ মনে খুশি মনে উর্বশী মনে উর্মিলা হব সাত রঙে মনে রানী রঙ্গিলা। আপু এভাবে বাসাটাকে রঙিন রাখি আপু। বাহ, চমৎকার! গানটা আমারও ইদানিংকার একটা পছন্দের গান, আমার খুবই ভালো লাগছে গানটা শুনে। সো সবাই খুশি হয়ে গেছে দেখেন, একদম সাথে সাথে রঙিন হয়ে গেল। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতি নিয়ে ফিরছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা কিন্তু অনেক 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 বেশি জমে গেছে, কারণ আজকের টপিকটা আসলে অনেক সুন্দর। রঙিন থাকি সর্বদা। আমার মতো রঙিন থাকতে চাইলে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন আড্ডায়, মেতে উঠি সবাই, তাহলে এমনিতেই মনটা রঙিন হয়ে যাবে। আমি আবারও জুমে চলে যাই। তন্দ্রা আপা, তন্দ্রা আপা শুনছেন আমাকে? জি জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন? খুবই ভালো আছি। আপনি বলেন তো কিভাবে রঙিন রাখেন নিজেকে? আমি বলছিলাম এটা রঙিন সবাইকে দেখে মনটা আরো রঙিন হয়ে উঠল। তো আমি যেভাবে নিজেকে রঙিন রাখি আপু, আমি খুব নিজেকে অনেকবার দেই, সাজগোজ করে পছন্দ করি, বয়সের চিন্তা করি না। আমি 56, ভাবি আমি মনে হয় এখনো 20-26 এর মধ্যে আছি। আর খুব কর্মব্যস্ত থাকি আপু। আর কালার করে খুব ডিপ কালার গুলো দেখলে আমার মনে হয় মাথায় কেমন নষ্ট কি হবে। ম্যাজেন্টা, তারপরে হচ্ছে আর খয়েরি, ডিপ যত রংগুলো আছে এগুলো পড়তে খুব ভালো লাগে। আর প্রকৃতির যে রঙিন আবহাওয়াটা দেখে নিজের মনকে আসলে রাঙিয়ে নেই সবসময়। কোন সময়ের জন্য আপনার মধ্যে দুঃখ আসে। আর পৃথিবী এত এই রঙিনতে মনে রাখে, তার কারণে বন্ধুদের সাথে আড্ডা দেই, প্রিয়জনের বাসায় বেড়া যায়, অবসর সময়ে বাগান করি, কখনো বই পড়ি, বাচ্চার সাথে আড্ডা, অফিসের ভালো সময় কাটায়, অফিসের কাজ খুব সুন্দরভাবে করি। চমৎকার! এই যে বাগান করার যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে মানুষকে অনেক রিফ্রেশ করে তোলে, তাই না? ওনাকে সবসময়, আরো এরকম কয়েকজন আছে, আমি বলবো এক একজনের কথা, ফুল অফ লাইফ। আমি চলে যাই রেবেকা আপার কাছে। রেবেকা আজম আপা, হ্যাঁ আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো নাদিয়া। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আচ্ছা, কোথাও মনে হয় একটু মিউট করা হয়নি, একটু প্লিজ মিউট করে রাখবেন অন্যরা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রেবেকা আপা, এই যে সবার কাছ থেকে তো শুনছেন কিভাবে কিভাবে যেন নিজেকে রঙিন রাখে, আপনারটাও একটু শুনি, রহস্যটা কি বলেন? শুনতে পাচ্ছি না আপা, শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি হেডফোনটা খুলে ফেলেন। আচ্ছা এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকের এই মানে জুমের আড্ডাটা খুব জমে গেছে, কারণ সবাই স্কিনটা এত সুন্দর রঙিন, সবাইকে খুব সুন্দর লাগছে। আর তোমাদের তিনজনের কথা তো বলার উপেক্ষাই রাখে না। এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর রং পরে আসছো। তো মনটা রঙিন রাখতে গেলে আসলে বয়স কোনো ফ্যাক্টর নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি রঙিন থাকি তাহলে আমার স্পর্শে আশপাশে সবাই রঙিন থাকবে। আর আমি সবসময় একটু ফিটফাট থাকতে পছন্দ করি। আমি যে খুব আহুমারি কিছু পরি তা না, একটু ঋতু ভেদে কাপড় পরার চেষ্টা করি। এটা আমার ছোটবেলা থেকে আছে, জানি না কতটুকু পরি। তবে সবাইকে বলবো নিউ জেনারেশন গুলো যে সুন্দর সুন্দর কালার পরে এখন, তারা কিন্তু ডিপ পরে না। আমরা যেমন মোটা হয়ে গেলে একটু ডিপ কালার পরে মোটাটাকে ঢাকার চেষ্টা করি, ব্ল্যাকটা পরে একটু স্বাস্থ্য কম লাগবে। তো এই জিনিসগুলো এখন মেয়েরা দেখে যে খুব মাথায় রেখে কাজ করে, এগুলো ভালো লাগে, উৎসাহ লাগে এগুলো। আর আমরা যেটা করি, আমাদের এখন
যাই পড়ি মনে হয় যে একটু সাজুগুজু করি। আর আমি জুমে সবাইকে আজকে একটা রিকোয়েস্ট করি, সবাই একটু লিপস্টিক লাগালে আমার কারো খারাপ লাগে না, সবাইকে ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে আসে, দেখেন সবার কিছু না কিছু সাজগোজ আছে, ভাল লাগে দেখতে, ভালো লাগে। কি হাসি দেখেন না। সবচেয়ে ভালো লাগে কি যে মেয়েরা একটু সাজুগুজু করলে আমারও, আমার ছেলের বুক আমি সবসময় বলি একটু সাজুগুজু করে থাকবে, আমার ভালো লাগে। এই যে দেখেন, এই যে আমি একটু সারপ্রাইজ হলাম আমি তো। আপনার ছেলের বউ আছে এটা শুনে উনারাই অবাক হয়েছেন, তার মানে আপনি নিজেকে আসলেই রঙিন রাখেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। নেলি আপা, কি সুন্দর করে হাসে নেলি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক সুন্দর করে হাসেন, অনেক সুন্দর করে প্রাণ খুলে হাসেন কিন্তু। হ্যাঁ আমার তো এটাই বললাম, আমি এত হাসি মানে মাঝে মধ্যে মনে হয় মুখ বন্ধ হচ্ছে না, ব্যথা হয়ে যায়। এটা কিন্তু আমার অপরাধ, বলিনি কিন্তু আপনাকে, আপনি অনেক সুন্দর করে হাসেন। থ্যাংক ইউ। বলেন, আপনিও বলেন দেখি শুনি। একজন তো মানে পুরা সারপ্রাইজড করে দিলেন উনাদেরকে যে ছেলের বউ আছে, সেটাই উনারা বুঝেননি। হ্যাঁ শুনি। আসলে আজকে হচ্ছে রং নিয়ে, তখন ছোটবেলায় না মানে খুব সাজতাম, মনে হচ্ছে ওইটাই রঙিন বোধহয়, শুধুই সাজতাম ওইটাই, মনে হচ্ছে বেশ ভালোই লাগতো সাজতে। তো তখন তো নতুন জামা পরা, সাজগোজ করা, এটাই হচ্ছে রঙিন, এটাই রং। আর এখন তো যখন বয়স হচ্ছে, এখন তো অতটা সাজগোজ না করি না, কিন্তু এখন চিন্তা করি যে নিজের আশেপাশে যারা আছে এরা যদি ভালো থাকে, এরা যদি রঙিন থাকে তাহলে রঙিন। বাহ, এদের নিয়ে ওই যে বললাম না এক একজনের সূত্র এক এক রকম। চমৎকার, ভালো লেগেছে এটা শুনে। আসলেই মানে আমাদের বুঝতে হবে আমরা কিসে রঙিন থাকি, উনি উনারটা বুঝে গেছেন, এটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপা। মরিয়ম আপা, কি সুন্দর আপনার শাড়িটা, বাহ সুন্দর। হ্যাঁ ও আচ্ছা, আরেকজন মরিয়ম এখানে আছেন। মরিয়ম আছে। হ্যাঁ মরিয়ম আপু, কেমন আছো তুমি? খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ আপু বলেন, আপনি তো সবসময় রঙিন থাকেন আমরা জানি, সো এটার মানে সূত্রটা কি? নেলি আপু সূত্র যেমন জেনে গেছি, আপনারটাও জানতে চাই। সূত্র সবাই সূত্র ধরেই চলতে হয়, তাই না? আমার কোনো সূত্র নাই। ওখানে একজন নাজিয়া আর কণা আছে। কণা কেমন আছো? আমি মরিয়ম আপু। হ্যাঁ ভালো, তোমাকে দেখে ভালো লাগলো। হ্যাঁ আপনাকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে। হ্যাঁ এই কণা তো অনেক মিষ্টি হাসির মেয়ে, নাদিয়া মিষ্টি হাসির মেয়ে, আমাদের জুমে সবাই মিষ্টি হাসি, আমার নেক্সাস গ্রুপে সবাই মিষ্টি মেয়ে। আমাদের তো মানে জীবন রঙিন হবে, হাসি খুশি থাকবো, মন ভালো। আমার মনে হয় যে কাপড় চোপড়ের রঙিন তা না, তো মন ভালো থাকে, জীবন রঙিন হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের মতো আমাদের মন, জীবন জগৎ সংসার চলে আসলে। তো আমার একটু লাল রং পছন্দ, এই জন্য আজকে লাল, নীল, সবুজ আমার এই তিনটা পছন্দ, সব রঙই পছন্দ, যাই হোক কালো অনেক পছন্দ, সেজন্য একটু লাল সাজলাম। তো আমাদের সঙ্গী সাথীরা, বন্ধুরা যদি আমাদেরকে না বুঝে, ভালো না, তাদের জন্য আমরা ভালো থাকি কখনো, আবার থাকি না, তাই না? সেজন্য একটা কবিতা পড়ি। কবিতার নাম তুমি আমায় বুঝো না। আসলে আমার ভালো থাকা, খারাপ থাকা, সুখে কিংবা দুঃখে থাকা সবই তোমার উপর। তাই যখনই বলবে তুমি কেমন আছো, আমি মুখ না তুলে মাটির দিকে চেয়ে বলবো মানুষ যেমন থাকে। আসলে তখন আমি বুঝবো না কি বলা যায়, কারণ আমি কেমন আছি এ কথা আমি ঠিক বুঝিয়ে বলতে পারি না। প্রতিদিন সবুজ ঘাসেরা প্রতিদিন সকালে আমাকে শিশির ভেজা সোনালি হাসি নিয়ে তোমার মতো জিজ্ঞেস করে আমি কেমন আছি। ওদের আমি কিছু বলি না, শুধু চেয়ে থাকি। আসলে ওরা আমায় বোঝে, অথচ শিশির ভেজা সবুজ ঘাসের মতো তুমি আমায় বোঝো না। ওরে বাবা রে, আশা করি ভাই বোন, বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান সবাই সবাইকে বুঝবে, আমাদের জীবনটা সুন্দর হবে, রঙিন হবে। একদম। থ্যাংক ইউ সো মাচ আপা। সোনিয়া আপা, আপনি তো রঙিন আছেন, এটা আমি বুঝি, এত মজার মজার পিঠা বানান। উনিও আরেক রাধুনি। বিশ্বাস করো নাদিয়া আপু, আমার কেন জানি মনে হচ্ছে এখন তুমি বলবা হ্যাঁ সোনিয়া আপা। আসলে বাহ, দেখলেন তো মনের মিল। আচ্ছা বলেন,
আপনি এই যে আপা তো বলছে আর কি যে যেভাবে যে মানে রঙিন থাকা যায়, হ্যাঁ, এত সূত্র টুত্র বুঝেন না, বাস রঙিন আছেন। সো আপনারটাও একটু জানতে চাই, বলেন। আরে তোমাদের মতো বন্ধু থাকলে আবার রঙিন না থাকা যায় বলো? বাহ। আর আমি বাসায় একটু রূপচর্চা করলে, মুখটা ফ্রেশ করে ধুলে, আয়নার সামনে গেলে দিলে আমার মন ঠাকা লাগা হয়ে যায়। আর কোনো সূত্র নাই আমার। দেখলে খুশি লাগে না, মানে ফ্রেশ লাগে না, এটা কিন্তু সত্যি কথা। এটা সত্যি, আমি সকালবেলা আয়নায় নিজেকে দেখেই নিজে খুশি হয়ে যাই। হ্যাঁ তাই না? হ্যাঁ, আহা কি সুন্দর। আমরা সবাই সেলফ অবসেসড একদম। আমাদের মধ্যে কিছু কিছু নার্সিসিজম তো আছেই, তাই না? আর মেয়েরা মনে হয় আয়না যেখানে দেখে একবার হলেও তাকাবে। একদম সত্যি কথা। খুব সুন্দর কথা বলেছেন যে মানে একটু ফেস ওয়াশ দিয়ে ধুলে বা এরকম একটু যত্ন করলে দেখলেই ভালো লাগে। কিছু লাগে না, এটা কিছু লাগে না, খুব সিম্পল, টাকাও খরচ হয় না। থ্যাংক ইউ সোনিয়া আপু। আবার আরেকটা বিরতি নিয়ে আবারও ফিরছি। নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা অনেক 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 তো জমে গেছে, কিন্তু একেবারে শেষ পার্টে আছি। সো আমরা জুমে যাব, তার আগে একটু স্টুডিওতে চলে যাই। আচ্ছা, আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে মানে হাসি নিয়ে। হ্যাঁ, মানে এরকম হাসতে হাসতে এমন অবস্থা হয়, মানে এত বেশি রঙিন যে হাসতে হাসতে এমন অবস্থা হয়। একদিন সিএনজি ড্রাইভার আমাকে আমাদের 3 বান্ধবীকে খুব ধমক দিয়েছে। ধমক দিয়ে বলে কি, আপনারা আমার মাথার পোকা বের করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা আর এই যে এতক্ষণ আমি যাব আপনাদের মানে জায়গায়, একটা ফোঁটা কথা বলতে পারবেন না, একটা ফোঁটা হাসতে পারবেন না। ওটার পরে আমরা আরো বেশি দিয়েছিলাম। লাইফে ফার্স্ট টাইম কোনো সিএনজি ড্রাইভার আমাদেরকে ধমক দিয়েছে। হ্যাঁ, এরকম অনেক এক্সপিরিয়েন্স হাসি নিয়ে আমার আছে। আপনাদের কি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? আমার তো এরকম এক্সপিরিয়েন্স অনেক। যেমন যখন কলেজে ছিলাম, বাসে যাওয়া আসা করতাম, তো বাসে আমরা 4 ফ্রেন্ড একসাথে হলে যেরকম হয়, প্রচুর হাসাহাসি করছিলাম। তো আসলে এটা ম্যানারের মধ্যে যদিও পড়ে না, কিন্তু ওই বয়সটাতে তো আর এত কিছু মাথায় থাকে না। এত হাসাহাসি করছিলাম, পুরো বাস 2 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ বলছে এই বয়সী মেয়েরা তো হাসবেই, আর এক ভাগ বলছে যে না, হাসা যাবে না, মেয়েরা কেন এত জোরে হাসবে। এইরকম মারামারিতে আমাদেরকেই বাস থেকে নেমে যেতে হয়েছে আর কি। মানে এরকম এক্সপেরিয়েন্স হাসির দায়ে বাস থেকে। আচ্ছা, এটা খুব সুন্দর একটা হেডলাইন হতে পারে যে হাসির দায়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে কিছু তরুণীকে। হ্যাঁ, এটা আমাদের জন্য মানে আমাদের 4 ফ্রেন্ডের জন্য খুব মেমোরেবল একটা ঘটনা, যে হাসির জন্য। এই যে দেখেন, এই ঘটনাটাও কিন্তু যখনই মনে পড়ে তখন আপনি আরেকটু রঙিন হয়ে যান, তাই না? একদম সত্যি কথা। আপনার কাছ থেকে শুনি। মানে হাসি নিয়ে তো মানে আমি তো একে তো হাসি, তারপরে খুব জোরে হাসি, তো দুটোই আমার খুব অপরাধ। তো এটা নিয়ে আমি প্রচুর শুনেছি, স্কুল, আত্মীয় স্বজন, কিন্তু আমি কথাও জোরে বলি। তো যেটা হচ্ছে যে আমি বাসায়, যদি আমি অফিস থেকে বাসায় ফিরি, আমার বাসার লোকজন বলে তুমি যে বাসায় এসেছো, অত্র এলাকার সবাই জানে যে তুমি বাসায় আছো। তো আর আমার অফিসেও সেম, সবাই মোটামুটি আমার একটা নাম আছে, আমাকে মোটামুটি গরিবের মাইক, তারপরে এটা খুবই ভালো যে তুমি গরিবের মাইক, অথবা হচ্ছে ফাটা বাঁশের মতো তোমার গলা, তুমি এইভাবে কথা বলো। এবং আমি এনজয় করি, আমি এই যে লাউড, এই যে হাসছি, সো আমি আমার মতো। হ্যাঁ, সেটাই, মানে কথা হচ্ছে এনজয় করতে হবে। হ্যাঁ, এটাকে সবাই খুব পজিটিভলিও নেয়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা আবার একটু জুমে চলে যাই। হাসিনা আপা তো সারাক্ষণই হাসে আমার। এই যে দেখলেন, এই যে এসে দিচ্ছে। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম আপু। নাজিয়া আপু বলো। কি আর বলবো, একটা ব্রেকে একটা কথা বলছিলাম, বুঝছেন, যে যেদিন রিনা খান আপা আসছিলেন, ওই সময় রিনা খান আপার গল্প শুনে আমরা অনেক হাসছি না, মানে একদম অট্ট হাসি। হ্যাঁ, সো আমার কিছু কমেন্ট আসছে আমাকে নিয়ে, খুব নেগেটিভ কিছু কমেন্ট। আমাকে ওখানে লেখা যে উপস্থাপিকা এইভাবে হাসে কেন। তো আমার কথা হচ্ছে আমি হাসি। হ্যাঁ হ্যাঁ, বলেন হাসিনা আপা। তো যাই হোক, আমি খুব আসলে আরো হাসির কারণটা হচ্ছে একটা জিনিস, অনেকদিন পরে হলো একজন মানুষ খুঁজে পেলাম, যে এই যে তুমি যে বাসায় আসছো, বোঝা যাচ্ছে যে তুমি বাসায় আসছো। বুঝছো, আমার হচ্ছে এই যে অট্ট হাসি, জোরে হাসা, আবার কথা বলাটা অনেক জোরে, কারণ আমার কথা বলার সাউন্ড তো অনেক জোরে। এই 3টা জিনিসই হচ্ছে নাজিয়া আপাকে খুঁজে পাওয়া গেল আমার সাথে, একটু হলো যাক, অনেক ধন্যবাদ, একটা মানুষ খুঁজে পাওয়া গেল। আমি বাসায় আসার সাথে সাথে যে হ্যাঁ তুমি যে বাসায় আসছো, এটা তো
তাহলে আপনি হচ্ছেন গরিবের মাইক। মন রঙিন রাখার যে বিষয়টা আমি বলবো যে এখন হচ্ছে আমার বাসায় 3টা রং আছে, বুঝছো? 3 জনের কাছ থেকে 3টা রং পাওয়া যায়, 3 ছেলে মেয়ের কাছ থেকে। রংটা আরো মানে রঙিন করার জন্য, সঠিক কালারটা জানার জন্য আরো সুন্দর হয় এখন বিষয়গুলা বা সময়গুলো সবকিছু। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সকালবেলা যখন দরজাটা খুলে আমার যে গাছগুলো লাগানো থাকে না, যদি দরজাটা খুলে দেখি যে একটা ফুল ফুটছে কিংবা একটা কলি বের হইছে, তখনই আমার আরো মনটা রঙিন হয়ে যায়। এবং সাথে সাথে ছবি তুলি। এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপা। আচ্ছা, নাসিমা আজম আপা, হ্যাঁ আনমিউট করেন। আমরা একদম শেষ পার্টে আছি, তো আমরা সবাই ছোট্ট করে বলবো, আদারওয়াইজ অনেকের সাথে কথা বলা হবে না। নাসিমা আপা, আপনি বলেন আপনি নিজেকে কতটুকু রঙিন রাখতে পারেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপা, অনেকদিন পর বসলাম, সরি। নিজেকে রঙিন রাখা, প্রথম হলো নিজের মনটা রঙিন রাখতে হবে, তারপরে আশেপাশে যারা আছে তাদেরকে রঙিন রাখার জন্য চেষ্টা করা। আর একটা হলো যে আমার যদি মন খারাপ থাকে, ওই যে কিছু আপারাও আগে বলে গেছেন, তা আমি সাজুগুজু করলে আমার মনটা ঠিক হয়ে যায়। এটা কমন। আর একটা হলো যে আমি বেড়াতে গেলে, আমি মনে করেন অনেক অসুস্থ, মনটা খারাপ, কেউ যদি এসে বলে চলো কোথায় বেড়াতে যাবো, আমি সুস্থ হয়ে যাই। একদম সুন্দর বলেছেন। থ্যাংক ইউ আপা, ভালো লাগলো শুনে। ওবাইদা আপা সবসময় রঙিন। আমি বুঝতে পেরেছি উনি যখন আমাদের ইয়েতে আসছিলেন উমেন্স ডেতে, সবসময় রঙিন। হ্যাঁ বলেন ওবাইদা আপা। নিজেই বলবো? আচ্ছা, আমাকে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, আমি দেখছি। আচ্ছা, কোথায় যেন গান বাজছে, ওই জন্য আমি ওবাইদা আপাকেও ঠিকভাবে শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওবাইদা আপা, এখন বলেন, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না কিন্তু। জি, এখন যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টুডিওর আপুদের আসসালামু আলাইকুম। ছোট্ট করে বলবো। অনেক আপুরা জয়েন করছে। আমি সব সময় যেখানে রং আছে সেখানেই আমি রঙিন আছি। আমি যেমন যখন আমার প্রতিদিনের কাজগুলি যদি আমি সুষ্ঠুভাবে করতে পারি, আর নেক্সট আছে 2টা লেখা পোস্ট করতে পারি, সেদিন আমি বেশি রঙিন থাকি। আমার চমৎকার। থ্যাংক ইউ আপা। মানে 2টা পোস্ট না করতে পারলে আমার মনটা একটু রং কমে যায়, যে আজকে পারলাম না। না, করবেন সব সময়। থ্যাংক ইউ আপা। তরু আপা, মানে আমার পছন্দের কাজ। হ্যাঁ তরু আপা, একটু আনমিউট করেন তরু আপা, তাড়াতাড়ি ছোট্ট করে বলবো। আপু আসলে না, আমি এক কথায় বলি, আমার মনের মানে বয়সটাকে আমি সবসময় 30 পার করতে দেই না। আমার মনে হয় আমি এটাতে রঙিন, ভালো লাগে আমার। চমৎকার। থ্যাংক ইউ আপা। রীতা পোদ্দার আপা, ছোট্ট করে বলবো। হ্যাঁ আজকের বিষয়টা হচ্ছে কয়েকদিন যাবত দেখছি তোমার উপর বেশি প্রভাব পড়েছে, কারণ ইদানিং দেখি তুমি তো বেশি রঙিন হয়ে যাচ্ছ, এত সুন্দর হচ্ছ দিনে দিনে। যাই হোক, আর আমার হচ্ছে গিয়ে আমার মনটা রঙিন হয় যখন আমি নিচে হাতের কাজ করি, দেখি একটু ইউনিক হয়েছে, খুব সুন্দর হয়েছে, তখন আমার মনটা এমনিতেই রঙিন হয়ে যায়, খুব ভালো লাগে। এই জামাটা করেছি আমি কিন্তু। চমৎকার। থ্যাংক ইউ। মমি আপা। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। হ্যাঁ আপু বলেন, রং মেখে বলেন। হ্যাঁ আপু, আজকে অনেক এনজয় করছি আপু, অনেক 3-4 দিন পরে বসলাম, সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলছে, স্টুডিওর আপুরা, সবকিছু মিলেই আমার কাছে আজকের পরিবেশটা অনেক রঙিন মনে হচ্ছে। আর জীবনটা আমার কাছে খুবই রঙিন। সব সময় আমি সহজভাবে চলতে পছন্দ করি, আর প্রকৃতির মাঝে গেলে আমি আরো বেশি রঙিন হয়ে উঠি। চমৎকার। থ্যাংক ইউ আপা। আমাকে ঘুরতেই হবে আপু। থ্যাংক ইউ আপা। আচ্ছা রুমি আপা, ছোট্ট করে বলেন, প্রকৃতির মাঝে গেলে কি আপনি আরো রঙিন হয়ে যান কিনা? শুনছি না। আচ্ছা না, সাউন্ড পাওয়া যাচ্ছে না। আমরা একদম শেষের দিকে আছি, বিদায় নিব এখন। রুমি আপার ভয়েস পাচ্ছি না। নার্গিস আপা, আপনার সাথে কথা হলো না, কিন্তু জয়েন করেছেন, খুব ভালো লেগেছে। আমি জানি আপনারা আড্ডা দিবেন এখন, সো আড্ডা দেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। নার্গিস আপা কান্না করবেন না, আমি আপনার সাথে এমনি কথা বলে নিব। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আজকের এপিসোডটা আরো রঙিন করে দেওয়ার জন্য। আশা করি আবারও কখনো না কখনো এরকম আড্ডা হবে এখানে অথবা ওখানে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।